চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রত্যেক প্রাইমারি ইন্টারভিউ প্রার্থীকে, যারা অলরেডি বিগত বৎসরে টেট কোয়ালিফাই করে আছো এবং যারা 2023-এর টেট কোয়ালিফাই করবে। আজকের ভিডিওটি মূলত তোমাদের বা আপনাদের জন্যই, যারা ইন্টারভিউ ফেস করবে বা করবেন। প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ইন্টারভিউ হয় তার কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আজকের এই ভিডিও বা আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বিগত বৎসরের যে কটি ইন্টারভিউ ফেস করেছি তার কিছু টিপস, এই সঙ্গে সঙ্গে যারা ইতিমধ্যে চাকরি করছেন শিক্ষক হিসেবে নিজেকে নিয়োজিত করেছেন তাদের কাছ থেকে পাওয়া টিপস নিয়ে আজকের এই ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। কোথাও স্কিপ করে যাবেন না, প্রত্যেকটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। কেমন? আর এই টিপস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার ক্ষেত্রে নোটিফিকেশান সহজেই পেয়ে যাবেন। তো এবারে চলে আসি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউর প্রস্তুতি কিভাবে নিতে হবে। সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে। ইতিমধ্যেই পর্ষদ সূত্রে খবর যে ডিসেম্বরে ইন্টারভিউর নোটিফিকেশান চলে আসবে, আর ফেব্রুয়ারি মাসের প্রায় দ্বিতীয় সপ্তাহ নাগাদ ইন্টারভিউ শুরু হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা। তাহলে ডিসেম্বরে যদি নোটিফিকেশান চলে আসে তাহলে হাতে একেবারেই আর সময় নেই, 1 থেকে 1.5 মাস সময়, কারণ মাঝে শুধুমাত্র জানুয়ারি মাস। তো এইটুকু সময়ের মধ্যে কিভাবে প্রিপারেশান নেব, কীভাবে প্রিপারেশান নিলে সফল হওয়া যাবে, কিভাবে প্রিপারেশান নিলে ইন্টারভিউতে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলেও কনফিডেন্টলি উত্তর দেওয়া যাবে, সেই রকম কিছু টিপস নিয়ে আমরা আলোচনা করব আজকে। আমরা মূলত স্টেপ বাই স্টেপ কীভাবে প্রস্তুতি নিতে হবে এবং সেক্ষেত্রে প্রত্যেক স্টেপে কি কি করণীয় বিষয় আছে সেই নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে একটু জেনে নিই আমরা কতগুলো স্টেপ ফলো করব ইন্টারভিউর প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে। প্রথমে আমরা একটা স্টেপ ফলো করব, যেটা হচ্ছে ইন্টারভিউর 2-3 দিন আগে পর্যন্ত এমন কিছু প্রস্তুতি এবং করণীয় বিষয় নিয়ে। তারপরে আলোচনা করব ইন্টারভিউর আগে জাস্ট 1-2 দিন, অর্থাৎ প্রস্তুতি নেওয়া যেখানে শেষ হচ্ছে এবং তার সঙ্গে ইন্টারভিউর দিনের মাঝের যে 1-2 দিন সেখানে আমরা কি করব, ইন্টারভিউর দিন আমরা কি করব এবং ইন্টারভিউর সময় আমরা কি করব। এই 4টি স্টেপে আমরা আলোচনা করব, যেখানে বিভিন্ন টিপস থাকবে, যে টিপসগুলো এক কথায় বলা যায় সাফল্যের চাবিকাঠি। প্রথমে আমরা আলোচনায় চলে আসি ইন্টারভিউর 2-3 দিন আগে পর্যন্ত আমরা কিভাবে প্রিপারেশান নেব। এগুলোকে আবার বিভিন্নভাবে আমরা ভাগ করে নিয়েছি, দেখে নাও। মূলত ইচ্ছে ছিল যে লাইভে এসে এই ভিডিওটি করার বা এই ক্লাসটি করার, কিন্তু তারপরে চিন্তা করে দেখলাম যে পয়েন্টগুলো যদি লিখে দিয়ে দেওয়া যায় তাহলে সেটা তোমরা বা আপনারা নোট ডাউন করে নিতে পারবে বা পারবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি তুমি করেই বলতে সুবিধে হবে তাতে। সেক্ষেত্রে নোট ডাউন করে নিলে কোনো বিষয়টা বাদ চলে যাবে না। আর যদি আজকের ক্লাসের মধ্যে কোনো কিছু টিপস কোনোভাবে যদি বাদ গিয়ে থাকে, সেটা যদি পরে মাথায় আসে, আমি পরের ক্লাসের ভিডিওতে অবশ্যই সেই বিষয়টি আবার উল্লেখ করে আলোচনা করে দেবো। কেমন? প্রথমে আমরা চলে আসি বিষয়গত প্রস্তুতি কী নেব। বিষয়কে গভীরভাবে অধ্যয়ন করতে হবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আছে যারা গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, তারপরেই ডিএলএড করেছে, অনেকে আবার আছেন বিএডও করে নিয়েছেন। সেক্ষেত্রে প্রত্যেকেরই বিষয় সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু সেই বিষয় সম্পর্কে আরও বেশি করে অধ্যয়ন করতে হবে যার গ্র্যাজুয়েটে যে সাবজেক্ট ছিল, পোস্ট গ্র্যাজুয়েটে যে সাবজেক্ট ছিল। কারণ ইন্টারভিউ ফেস করলেই এক্সপার্টরা জিজ্ঞাসা করবেন যে তোমার সাবজেক্ট কী নিয়ে পড়াশুনো করেছো। কারণ ম্যাক্সিমাম যেহেতু গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট, তাই আমি এখানে বিষয়টি উল্লেখ করে দিয়েছি। তারপরে বলা হচ্ছে যে সাধারণভাবে প্রাথমিক স্তরের মতো করে বিষয়ের অধ্যয়ন করা, অর্থাৎ প্রাইমারি লেভেলের সিলেবাসে যে বিষয়গুলো আছে সেই রিলেটেড, কিংবা ক্লাস 5 পর্যন্ত বিশেষ করে বাংলাতে কী আছে, ইংরেজিতে কী আছে, বাংলা বা ইংরেজির ক্ষেত্রে ব্যাকরণে কী আছে, অঙ্কের সিলেবাসটা কেমন ক্লাস 1-5-এর, কিংবা এনভায়রনমেন্টাল সায়েন্স যেটা ইভিএস, পরিবেশ বিজ্ঞান যেটাকে বলা হচ্ছে, তাতে কি আছে সে বিষয়গুলো সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা করে নিতে হবে। তারপরে আমাদের ধারণা করে নিতে হবে ক্লাসরুম ম্যানেজমেন্ট ও পেডাগজি রিলেটেড কিছু বিষয় নিয়ে, যেগুলো অলরেডি ট্রেনিংয়ে আমরা শিখে এসেছি, সে বিষয়গুলো একটু জেনে নিতে হবে। কারণ কোন পরিস্থিতিতে কিভাবে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করা যাবে, কোন সময় কিভাবে, কোন বিষয় কিভাবে শিক্ষাদান করা হবে, এই বিষয়গুলো কিন্তু এক্সপার্টরা বারেই জিজ্ঞাসা করেছেন এবং জিজ্ঞাসা করবেনও। কেমন? এবারে চলে আসি বিষয় সম্পৃক্ত বিশেষ প্রস্তুতির ক্ষেত্রে।
বিষয় সম্পৃক্ত বিশেষ প্রস্তুতি বলতে এখানে কি বলা হচ্ছে না, একটা গান ভালো করে প্র্যাকটিস করে রাখা, কিংবা একটা আবৃত্তি কোনোভাবে প্র্যাকটিস করে রাখা। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু ম্যাক্সিমাম বলতে প্রায় প্রত্যেক প্রার্থীকেই জিজ্ঞাসা করা হচ্ছে। একটা গান গেয়ে শোনাও তো, একটু আবৃত্তি করে শোনাও তো, এইভাবে। ঠিক আছে, এটা যেন রেডি থাকে। তার সঙ্গে সঙ্গে রেডি করে রাখতে হবে, অনেক সময় প্রশ্ন এরকম করা হয় যে রিসেন্ট আপনি কি পড়েছেন বা রিসেন্ট তুমি কি পড়েছো, তখন সেক্ষেত্রে অনেকেই বলেন যে না স্যার সেভাবে রিসেন্ট কিছু পড়া হয়নি। এই যে বিষয়টা না বলা হলো, এটা কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন তৈরি করে। কারণ যেহেতু পড়াশুনোর লাইনে আমরা আছি, যেহেতু পড়াশুনো নিয়েই থাকি, সেক্ষেত্রে রিসেন্ট একটা পড়ার কিছু বিষয় থাকে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব অবশ্যই একটি কোনো গল্প, কিংবা ছোট্ট কোনো গল্প গ্রন্থ বা অন্য কোনো গ্রন্থ, কিংবা নিজের পছন্দের কোনো বই পড়ে রাখা ডিটেলে, যাতে প্রশ্নটা আছে হ্যাঁ স্যার আমি রিসেন্ট এটাই পড়েছি, তো সেখান থেকে হয়তো কিছু জিজ্ঞাসা করতে পারে, তার কাহিনীটা কী বা তার চরিত্রগুলো কী, সেগুলো সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা করে রাখতে হবে, যেটা মানে একটা গুড ইমপ্রেশন তৈরি করে দেবে যে হ্যাঁ প্রার্থী এখনও রীতিমতো পড়াশুনোর সঙ্গে টাচে আছে। বিষয়ের বাইরে অতিরিক্ত কিছু প্রস্তুতি নিতে হবে, সেগুলো কি কি আমরা একটু দেখে নিই। ন্যূনতম গত 2-3 সপ্তাহের বিশেষ সংবাদ বা খবর জেনে রাখা, গত 2 থেকে 3 সপ্তাহের। সেই জন্য আমি বলবো যেদিন ইন্টারভিউর ডেট থাকবে তার আগের 1 মাস আপাতত প্রত্যেক দিনের খবরের কাগজ অর্থাৎ নিউজ পেপার পড়া, এবং সেই সঙ্গে সঙ্গে বেশি না, হেডলাইন্সগুলো টিভিতে একটা সময় দেখায় যে 8 ঘন্টা সময় নষ্ট করে, জাস্ট সময় নষ্ট বলবো না, 8 ঘন্টা সময় ব্যয় করে একটু খবরের হেডলাইন্সগুলো দেখা, যে কোথায় কী হচ্ছে না হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্সের মতো বিষয়গুলো। ঠিক আছে, তারপরে আমাদের জেনে নিতে হবে মনে রাখার মতো কিছু হাইলাইটেড খবর। সেগুলো কি, যেমন সিম্পলি বলি T20 বিশ্বকাপ। বলবে আচ্ছা T20 বিশ্বকাপ কবে হলো বলো তো, কোন দুটো দল ফাইনাল খেলেছিল, কে জিতেছিল, কত রান করেছিল, এগুলো একবারে সাধারণ জেনারেল নলেজের মতো প্রশ্ন। কিংবা আমেরিকার ইলেকশন কে জিতলো, হ্যাঁ অপোজিশানে কে দাঁড়িয়েছিল, অপোজিশানে যে ছিলেন সে কোন দেশের বংশোদ্ভূত, এইভাবে বিষয়গুলো। ঠিক আছে, তো এগুলো কিন্তু একটু ক্লিয়ার আইডিয়া করে নিতে হবে, যেগুলো খুব হাইলাইটেড খবর, যেটা বিশ্বের দরবারে একটা মাত্রা রেখে গেছে বা একটা ছাপ রেখে গেছে, সেই ধরনের কিছু খবর জেনে রাখা। কারণ ইন্টারভিউতে কি প্রশ্ন করবে না করবে সেটা কিন্তু এক্সপার্টের মনের উপর নির্ভর করছে। ওনার মন কখন কিভাবে কি প্রশ্ন করবেন, মানে কি প্রশ্ন আসবে সেটা কিন্তু আমরা জানি না। তাই এই বিষয়গুলো সম্পর্কে প্রস্তুতি নিয়ে রাখা। একাধিক যারা প্রার্থী ফেস করেছে ইন্টারভিউ, আমি যখন ফেস করেছি, কিংবা ইতিমধ্যে যিনারা চাকরিতে এখন অলরেডি চাকরি করছেন, তাদের কাছ থেকে এই পয়েন্টগুলো কিন্তু কালেক্ট করা। তো সেক্ষেত্রে প্রত্যেকটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, কোনোভাবে স্কিপ করো না এই ক্লাসের ভিডিও। তারপরে বলা হচ্ছে যে যেদিনে ইন্টারভিউ হচ্ছে, ঠিক আছে, আমি একটা সিম্পল উদাহরণ দিলাম যে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে ইন্টারভিউ পড়েছে, ঠিক আছে, সে দিনটার বিশেষত্ব কী, বা অন্য কোনো যদি দিন হয় সেক্ষেত্রে ওই দিনে কোন মনীষী বা কোন বিশেষ ব্যক্তিত্বের জন্মদিন কিংবা মৃত্যুদিন কিনা, কিংবা ওই দিনটি কোনো বিশেষ ঘটনার জন্য স্মরণীয় কিনা আমাদের কাছে। তো এই বিষয়গুলো মানে যেদিন তোমাদের ইন্টারভিউ থাকবে ওই দিনটার সম্পর্কে জানা, ওই দিনটার ব্যাকগ্রাউন্ড জানা, কি আছে না আছে ওর সঙ্গে রিলেটেড, এটা কিন্তু জিজ্ঞাসা করে থাকে। ঠিক আছে, আবার যেদিন ইন্টারভিউ দিচ্ছ সে দিনটার যে তারিখটা, হ্যাঁ ইংরাজি তারিখ, যখন জিজ্ঞাসা করে আজকের তারিখ কত, ঠিক আছে, তখন বলতে হবে ইংরাজি বলে উল্লেখ করে বলতে হবে, তখন আজ ইংরাজি 2025 সালের 12ই ফেব্রুয়ারি। আবার অনেক সময় কি হয় বাংলা তারিখও জিজ্ঞাসা করতে পারে, তো সেক্ষেত্রে বাংলা তারিখটাও ওই দিন দেখে যাবে। আরও একটা বিষয় বলে রাখি, হয়তো সেকেন্ড হাফে ইন্টারভিউ, ফার্স্ট হাফে নয়, বিভিন্ন টেবিলে তো ইন্টারভিউ হয়। ফার্স্ট হাফে যদি ইন্টারভিউ হয় তখন কিন্তু একটা বলার সুযোগ থাকবে, যদি এক্সপার্টরা প্রশ্ন করেন যে আজকে নিউজ পড়েছো, যদি ফার্স্ট হাফে ইন্টারভিউ হয় ওখানে একটা বলার সুযোগ থেকে যাবে যে না স্যার সকাল থেকে তো বেরিয়ে এসেছি সেইভাবে, তাই আর পড়ার সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু জার্নির পথে ট্রেনে বাসে কিংবা স্টেশনে খবরের কাগজ পাওয়া যায়, নিয়ে একটু জাস্ট হেডলাইন একটা পড়ে নেওয়া, মানে বিশেষ 2-4টে হেডলাইন পড়ে নেওয়া, খেলার 2টো খবর, রাজনীতির 2টো খবর, এই বিষয়গুলো।
হ্যাঁ, এই সঙ্গে আরও একটি বিষয় বলে রাখি, যে পয়েন্টগুলো বলে রাখছি যেগুলো এখানে লেখা নেই সেগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখবে, যাতে কোনো রকমভাবে কোনো বিষয় মিস না যায়। আবার হয়তো এরকম ব্যাপার আছে যে রাজনীতিতে আমাদের রাজ্যে এই মুহূর্তে কে কোন পদে আছে, কিংবা আমাদের জেলাতে এখন কে কোন পদে আছে, হ্যাঁ, এই বিষয়গুলো একবারে সাধারণ বিষয়, এগুলো একটু জিজ্ঞাসা করে নিতে পারে। আর যারা সেকেন্ড হাফে ইন্টারভিউ দিতে আসবে তারা অবশ্যই পেপার দেখে আসবে, নিউজ পেপার দেখে আসবে, ওখান থেকে টুক করে জিজ্ঞাসা করে নিতে পারেন, কারণ ওনারা তো সবসময় খবর সম্পর্কে আপডেট থাকেন, যিনারা এক্সপার্ট হন, তো ওনারা টুক করে জিজ্ঞাসা করতে পারেন, বলো তো আজকে কী বিষয়টা হয়েছিল ওখানে। তো এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এইভাবে সচেতন রেখে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে হবে। আচ্ছা, তারপরে কিছু জেনারেল নলেজ, বিশেষ বিশেষ দিন, বিশ্ব পরিবেশ দিবস কবে, ঠিক আছে, আমাদের পশু পক্ষী সম্পর্কে, জাতীয় পশু কী, জাতীয় পাখি কী, বা নিজের দেশের সম্পর্কে কিছু তথ্য, নিজের রাজ্যের সম্পর্কে, নিজের জেলার সম্পর্কে, সবথেকে এখানে গুরুত্বের জায়গা নিজের জেলা এবং নিজের ব্লক, ওখানে কি কি গুরুত্বপূর্ণ বিষয় আছে, বা ওটা যদি কোনো ট্যুরিস্ট স্পট হয়, কি কি দেখার আছে, কি কি জানার আছে, কি কি ক্রিয়েটিভ কাজ হয় ওখানে, এই সকল বিভিন্ন রকম তথ্য সম্পর্কে কিন্তু ওয়াকিবহাল থাকতে হবে, ঠিক আছে। তারপরে চলে আসি ডেমো ক্লাস নিয়ে। ডেমো ক্লাসের ক্ষেত্রে বলি, ডেমো ক্লাস নিজে রেডি করতে হবে, এবং আমি বলবো অবশ্যই খাতাতে লিখে লিখে ওইটা রেডি করে রাখতে, কারণ একটা ডেমো ক্লাস করাতে গেলে স্টেপ বাই স্টেপ যা করতে হয় সেটা একটা লিখে লিখে রেডি করে রাখলে কী হবে, বিষয়টা প্র্যাকটিস করতে সুবিধা হবে, সেটা বাড়িতে বারে বারে প্র্যাকটিস করতে হবে। এবং এক্ষেত্রে আমি সাজেস্ট করব অবশ্যই 5 থেকে 7 মিনিট যেন ডেমো ক্লাসটা হয়, তার বেশি করে রাখতে হবে, মানে মিনিমাম যেন 5 থেকে 7 মিনিট হয়। কারণ অনেক সময় কি হয়, এক্সপার্টরা যখন ডেমো দিতে বলেন, তখন এক্সপার্টের যদি ডেমো দেওয়াটা ভালো লেগে যায়, তখন ওনারা কিন্তু অনেক সময় কি করেন, ঠিক আছে বলে থামিয়ে দেন না, পড়ানোটা দেখতে থাকেন, অনেকটা সময় ধরে দেখতে থাকেন। ওই জন্য আমি বলবো যে 5 থেকে 7 মিনিটের জন্য মিনিমাম যেন ডেমো ক্লাস রেডি থাকে, তার বেশি হলে খুব ভালো, এবং সেটা বারে বারে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। ডেমো ক্লাসটা কোন কোন বিষয়ের ওপর থাকবে রেডি, বাংলা, ইংরাজি, আর বাংলা ইংরাজি যেহেতু ভাষার ক্ষেত্রে ব্যাকরণের ডেমো ক্লাস রেডি, কিংবা অঙ্ক, কিংবা পরিবেশ বিজ্ঞান, কারণ প্রাইমারি লেভেলে এই 5টা বিষয় পড়াতে হয়, যার ন্যূনতম কোয়ালিফিকেশান হচ্ছে এইচএস, তার সঙ্গে সঙ্গে ডিএলএড। হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে কিন্তু কোনো আলাদা সেভাবে ভাগ করা হয় না, যদিও আর্টস, সায়েন্স, কমার্স এইভাবে ব্যাকগ্রাউন্ড আছে, তবুও আমি বলবো প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে ডেমো ক্লাস রেডি করে নিতে। কারণ আমি নিজে ফেস করেছি, আমি নিজে বাংলার স্টুডেন্ট, মানে বাংলাতে আমার গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি। তো আমি যখন বললাম যে স্যার আমি যুক্তবর্ণ পড়াবো, তখন বললো যে না, কিছুক্ষণ আগে একটা যুক্তবর্ণ পড়িয়ে গেছে, তুমি অন্য কিছু একটা পড়াও। তাহলে এই যে বিকল্প একটা হাতে রাখা, সেটা কিন্তু অবশ্যই হাতে রাখতে হবে। ওখানে এক্সপার্টের যদি মন হয়, বলতে পারে না তুমি একটু ইংরাজির কিছু পড়াও তো, বা একটু ইংরাজি গ্রামার পড়াও তো, বা ইংরাজির কোনো একটা পোয়েম পড়াও তো, ঠিক আছে, বা অঙ্কের একটা বিষয় পড়াও তো, কিংবা বলতে পারেন পরিবেশ বিজ্ঞানের বিষয় পড়াও। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা ক্লাস রেডি রাখতে হবে। আমি বলবো প্রত্যেকটা ক্লাস খাতায় লিখে রেডি করে নিতে, ডেমো ক্লাস, এবং সেটা বারে বারে আয়নার সামনে বাড়িতে প্র্যাকটিস করা, ঠিক আছে, সেটাই বলা আছে এখানে যে বাড়িতে বারে বারে প্র্যাকটিস করবে। আচ্ছা, এবারে ডকুমেন্টের কথায় চলে আসি, কি কি ডকুমেন্ট রেডি করতে হবে। নোটিফিকেশান তো অবশ্যই দেবে পর্ষদ, সেই নোটিফিকেশানে যা ডকুমেন্টের কথা বলা থাকবে প্রত্যেকটার অরিজিনাল, সেই সঙ্গে সঙ্গে বিগত বৎসরের ধারণা থেকেই আমি বলছি 2 কপি করে জেরক্স থাকে, সেটা সেলফ অ্যাটেস্টেড করা হয়, তার সঙ্গে ফটোও দিতে হয়, পাসপোর্ট সাইজের ফটো। তো আমি বলবো 2 কপির জায়গায় 4 কপি জেরক্স করে রাখো, 2 কপি সেলফ অ্যাটেস্টেড করে রেখে দাও, অর্থাৎ হাতের কাছে আরও 2 কপি এক্সট্রা থাক যোগান হিসেবে। অবশ্যই অরিজিনাল এবং জেরক্স, তার জন্য একটা আলাদা ফাইল করে নেবে। অরিজিনালের একটা ফাইল থেকে যাবে, আর জেরক্সের একটা ফাইল থাকবে, শুধুমাত্র সেই ফাইলটা প্রাইমারির ইন্টারভিউর দিন সঙ্গে যাবে, আর বিশেষ কিছু নেওয়ার দরকার নেই, ঠিক আছে। এটা ডকুমেন্টের কথাতে যাচ্ছে। আচ্ছা, অনেক ক্ষেত্রে হয়ে থাকে এরকম, অনেকেই হয়েছে যে কোনো কারণে হয়তো প্রাইমারি পরীক্ষার অ্যাডমিট হারিয়ে গেছে, কিংবা প্রাইমারি পরীক্ষার স্কোর শিট হারিয়ে গেছে, কার হয়তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে। এই ধরনের কোনো ডকুমেন্ট যদি কারো হারিয়ে গিয়ে থাকে বা মিসিং হয়,
সেটা একটা মিসিং ডায়েরি থানাতে করতে হবে, থানাতে জিডি করতে হয়। ওখানে জিডি করলে থানা থেকে একটা নাম্বার দেবে, ওই নাম্বার নিয়ে যখন ইন্টারভিউ আছে আমি বলবো তার মিনিমাম 3-4 দিন 5 দিন আগে একটা ডুপ্লিকেট কপি বের করে নিতে। ডুপ্লিকেট কপি বের করে নিলে সেই ঝামেলা আর থাকবে না, এবং ডুপ্লিকেট কপি তো থাকবে, তার সঙ্গে সঙ্গে জিডির নাম্বারও থাকবে। ওই দুটো অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে, অর্থাৎ ফাইলবন্দি করে নিয়ে যেতে হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, যেটা বিগত বৎসরের অভিজ্ঞতা থেকে আমি তোমাদের কাছে শেয়ার করলাম। আচ্ছা, এবারে ইন্টারভিউতে ড্রেসের বিষয়ের কথা চলে আসি। ড্রেস কোড কী হবে? ছেলেদের জন্য বলি, সাধারণত ফর্মাল প্যান্ট ও ফর্মাল জামা বাঞ্ছনীয়। জামার ক্ষেত্রে হালকা রঙের এক কালারের জামা হলে খুবই ভালো, তার সঙ্গে সঙ্গে কালো টাইপের ফর্মাল প্যান্ট, কালো রঙের যদি ফর্মাল প্যান্ট হয় খুব ভালো হয়। এবং সেক্ষেত্রে বলবো যদি ব্ল্যাক কালারের শ্যু হয় তখন আরও ভালো হয়। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে বলবো সাধারণত শাড়িটাও আমি বলবো কোনো হালকা কালারের, দেখতে খুব ভালো লাগবে, সোবার লাগবে সেই ধরনের একটা শাড়ি পরতে। অনেকে বলবে সালোয়ার হতে পারে, কিন্তু শাড়ি হলে ভালো হয়, যেটা একটা ইমপ্রেশন তৈরি করবে, একটা পার্সোনালিটি প্রতি, মানে যে তোমরা যারা শাড়ি পরে যাবে তোমাদের পার্সোনালিটির প্রতি একটা আলাদা অ্যাটেনশান গ্রো করবে। এবং সেই সঙ্গে আমি বলবো অবশ্যই হাতে ঘড়ি রাখবে সবাই। অনেকের ক্ষেত্রে হয়তো এরকম হতে পারে যে শ্যু নেই, ম্যানেজ করে নাও একদিনের জন্য, কারো হয়তো হাত ঘড়ি যদি নাও থেকে থাকে, এটা হয় না জেনারেলি, তবুও অবশ্যই ম্যানেজ করে নাও। কারণ কি, হঠাৎ করে এক্সপার্ট জিজ্ঞাসা করতে পারে আচ্ছা কটা বাজে, মানে তুমি প্রপার ড্রেস আপ হয়ে এসছো কিনা, একজন শিক্ষক হিসাবে তোমার প্রপার যে ড্রেস কোড থাকা দরকার সেই শিক্ষক হিসাবে এসছো কিনা। টুক করে যদি বলে আচ্ছা টাইমটা কত হলো একটু বলবে, সঙ্গে সঙ্গে তুমি ঘড়িটা দেখে বলে দিতে পারবে যে টাইম এত হয়েছে। এবং আমি বলবো ফুল শার্ট হোক, ফুল শার্ট এবং হাতা ফুল অবস্থায় থাকবে। ঠিক আছে, ফুল শার্ট হওয়াটাই আমার মনে হয় বাঞ্ছনীয়। কেমন? আচ্ছা, এবারে চলে আসি যাতায়াতের বিষয় নিয়ে। এটা একটা খুব বড় বিষয়। দূর থেকে যারা আসছে, যেমন আমি ধরলাম নর্থ বেঙ্গল থেকে আসছে অনেকে, কারণ ইন্টারভিউ যদি কলকাতাতে সেন্টার করা হয়, তাহলে নর্থ বেঙ্গল থেকে যারা আসছো তাদের জন্য বলবো অবশ্যই রিজার্ভেশন করে সিট অবশ্যই কনফার্ম করে নেবে। কারণ কি, যখন ইন্টারভিউ দিতে আসছো তখন তোমাকে স্বাভাবিক সুস্থ থাকতে হবে, শারীরিকভাবে এবং মানসিকভাবে। রিজার্ভেশন পাচ্ছ না, মানসিক টেনশান, রিজার্ভেশন পাওনি, অনেক কষ্ট করে জেনারেল বগিতে ঠাসাঠাসি করে এলে, শরীর খারাপ হবে। তার সঙ্গে সঙ্গে বলবো ইন্টারভিউর আগের দিন তোমরা পৌঁছে যাও, যারা অনেক দূর থেকে আসছো, এবং পৌঁছে শুধু যাবে না, পৌঁছে যাওয়ার ব্যবস্থা রাখবে, সেই সঙ্গে সঙ্গে থাকারও যথাযথ ব্যবস্থা রাখবে। যাদের রিলেটিভ আছে এখানে কাছাকাছি তাদের বাড়িতে থাকা, কিংবা আমি বলবো সবথেকে ভালো হবে পরীক্ষা সেন্টারের ন্যূনতম দূরে, ম্যাক্সিমাম নয় মিনিমাম দূরে কোনো হোটেলে থেকে যাও। কারণ প্রত্যেকেই শিক্ষক হতে যাচ্ছ এই সময়, হয়তো অনেকে এরকম মনে হবে হোটেলে থাকতে গেলে অনেকটা খরচা, একটু খরচা করো। আমি বলবো এতে তোমাদেরই ভালো, শারীরিক মানসিকভাবে সুস্থ থাকা খুবই জরুরি, যার জন্য এই ব্যবস্থার কথা আমি বলে দিচ্ছি। প্রত্যেকটা পয়েন্ট আমি এই জন্য বলে দিচ্ছি। তারপরে চলে আসি সেলফ ইন্ট্রোডাকশানের কথাতে। অর্থাৎ নিজেকে ইন্ট্রোডিউস করার কথা সবসময় এক্সপার্টরা বলবেন প্রত্যেক ক্যান্ডিডেটকে। সেক্ষেত্রে নিজেরা একটা সেলফ ইন্ট্রোডাকশান রেডি করে রাখবে। যদি তোমরা বলো যে স্যার সেলফ ইন্ট্রোডাকশানে কী বলবো, কী বলতে হয়, এটা যদি তোমরা জানতে চাও, অবশ্যই প্রত্যেকেই অভিজ্ঞ, তবুও যদি মনে হয় যে স্যার কী বলবো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তার জন্য আবার তোমাদের ক্লাসের এই ধরনের ক্লাসের ভিডিও বানাবো। তোমাদের যা যা কোয়ারি থাকবে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি সেগুলো তোমাদেরকে আবার প্রোভাইড করব। এবং সেলফ ইন্ট্রোডাকশান কিন্তু বারে বারে প্র্যাকটিস করবে, এবং আমি এক্ষেত্রে বলবো সেলফ ইন্ট্রোডাকশানটাও খাতাতে লিখে নেবে, একবারে যেন ঠোঁটস্থ হয়ে থাকে। ঠিক আছে, এবারে চলে আসি ইন্টারভিউ 2-3 দিন আগে পর্যন্ত ওই বিষয়গুলো এইভাবে প্রস্তুতি নিয়ে নাও। এবারে ইন্টারভিউর 2-3 দিন আগে থেকে যে প্রস্তুতিগুলো নিলে, সেই থেকে ইন্টারভিউর দিন পর্যন্ত যে মাঝখানে 1-2 দিনের গ্যাপ, সেই জায়গাতে তোমাদের কি কি করণীয় আমি বলবো। ইন্টারভিউর আগের 1-2 দিন একটু রিল্যাক্স মাইন্ডে থাকো, বাড়ির পরিবারের মানুষজনের সঙ্গে ভালো মন্দ বিষয় নিয়ে আলোচনা করো, বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করো, বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করো, একটু রিল্যাক্স মাইন্ডে থাকা। কারণ কি,
1 থেকে 1.5 মাস যে প্রস্তুতিটা নেবে সেখান থেকে মানসিক চাপটাকে একটু সরিয়ে নেওয়া, এবং সব কিছু ঠিকঠাক আছে কি না ওই 1-2 দিনের মধ্যে আবার পুনরায় চেক করে নাও। যেমন ডকুমেন্টের কথা বলি, কিংবা ড্রেসগুলো সব ঠিকঠাক রেডি আছে কি না, ঠিকঠাকভাবে প্রেস করা আছে কি না, অর্থাৎ ইস্ত্রি করা যাকে বলা হয়। হ্যাঁ, বেল্ট, এখানে একটা কথা বলে রাখি, জামা অবশ্যই ইন করে পরবে, এবং বেল্টটা যেন একবারে সিম্পল বেল্ট হয়। এখন সব বিভিন্ন ধরনের লোগো ফোগো দিয়ে বেল্ট থাকে, আমি বলবো না, একটা সিম্পল বেল্ট, ঠিক আছে, একবারে সাধারণ ওই ক্লিপওয়ালা, একটা কাঁটা ওই যে ছিদ্র থাকে ওর মধ্যে গলিয়ে দিয়ে একবারে সিম্পল বেল্ট, কিংবা এমনি লক টাইপের সাধারণ সিম্পল বেল্ট হোক, যেগুলো কোনোভাবে তোমার পার্সোনালিটির মধ্যে নেতিবাচক প্রভাব আনবে না, ড্রেসটা যেন সেভাবে হয়। আর কি করবে এই 1-2 দিন, না নিজের মন মতো, নিজের যখন মন চাইবে বা নিজের পছন্দের যে বিষয় সেগুলো একটু রিভিশন করে নেওয়া, জাস্ট একবারে ফ্রি মাইন্ডে বসে আছি একটু খুলে দেখে নিই তো কী আছে না আছে, ঠিক আছে, কিংবা আমার ব্লকের কি কি বিষয় আছে সেগুলো একটু আশেপাশে কারো কাছ থেকে জেনে নিই তো, আমার ব্লকের বিশেষত্ব কী, বা আমার জেলার বিশেষত্ব কী, ঠিক আছে। তো এটা ইন্টারভিউর 1-2 দিন, মানে ওই 2-3 দিন আগে পর্যন্ত প্রস্তুতি থেকে ইন্টারভিউর দিন পর্যন্ত যে গ্যাপটা, ওই জায়গাটা একটু রিল্যাক্স থাকা, কেমন। এবারে চলে আসি ইন্টারভিউর দিন তোমাদের কি কি করণীয় থাকবে। ইন্টারভিউর দিন আমি বলবো, যে জায়গাতে ইন্টারভিউ, অর্থাৎ যদি কলকাতা সেন্টার হয়, আমি বলবো সেন্টারে অবশ্যই মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে পৌঁছে যাও। কারণ কি, নিজেকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করার জন্য ইন্টারভিউ। পৌঁছে যাবে, রেস্ট নেবে। যদি ফেব্রুয়ারি মাস নাগাদ ইন্টারভিউ হয়, আমি ধরে নিচ্ছি 2nd সপ্তাহে, যেটা একটা আনুমানিক সম্ভাব্য একটা সময় অনুমান করা হচ্ছে পর্ষদ সূত্রে খবরে, তো সেক্ষেত্রে বলবো ওই সময় কিন্তু খুব গরম থাকবে না, ঠান্ডা ওয়েদার থাকবে, মানে এসে একেবারে চড়া রৌদ্রে দাঁড়িয়ে থাকতে হবে, শরীর খারাপ হয়ে যাবে, এরকম ব্যাপার নয়। শরীর এবং মনকে একবারে সতেজ করে নেবে ওই সময়টাতে। সঙ্গে কিছু খাবার, জল, এই বিষয়গুলো যেন সাফিসিয়েন্ট থাকে, কারণ খালি পেট, এদিকে পেটে ছুঁচো ডন দিচ্ছে, হাতি ডন দিচ্ছে, আর ওদিকে ইন্টারভিউর টেনশান, শরীর কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা। কিংবা যারা খাবার আনবে না তাদেরকে বলবো, ফুটের যে খাওয়ার, রাস্তাতে যে দোকানের খাওয়ার খাবে, কিন্তু খাওয়ারটা যেন সঠিক খাওয়ার হয়, পুষ্টিকর খাওয়ার হয়, হেলদি খাওয়ার হয়। কোনোভাবে ময়দা, তেল, রিচ জাতীয় খাবার খাবে না, কারণ ওই সময় একটা মানসিক টেনশান থাকবে, সেই টেনশানের উপরে ওই ধরনের খাবার যদি পড়ে, অ্যাসিডিটি, গ্যাসের প্রবল সম্ভাবনা। এবং এই ঘটনাগুলো ঘটেছে, আমার নিজের চোখের সামনেই ঘটেছে, অ্যাসিডিটি হয়ে গেছে, মাথা ঘুরাচ্ছে, মাথায় জল টল দিয়ে বসানো হচ্ছে, এই জিনিসটা যেন না হয়, ঠিক আছে। একবারে সিম্পল সাদামাটা খাবার খাবে বা সঙ্গে নিয়ে আসবে। তার সঙ্গে কি বলবো, মানসিকভাবে ওই সময় প্রস্তুতি নিয়ে নেবে যে আমার ইন্টারভিউটা হতে পারে মিনিমাম 2 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট, ওর বেশি যাবে না। কারণ কি, প্রচুর ক্যান্ডিডেট, হাজার হাজার ক্যান্ডিডেট পরীক্ষা দিতে বা ইন্টারভিউ ফেস করবে, অর্থাৎ সেখানে হতে পারে তোমার 2 মিনিটের ইন্টারভিউ, হতে পারে তোমার 10 মিনিটের ইন্টারভিউ। এইভাবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে আমি ভেতরে 2 মিনিটও থাকতে পারি, আবার 10 মিনিটও থাকতে পারি, সেটা নির্ভর করবে এক্সপার্টদের ওপর, ওনারা কীভাবে করছেন, তোমাকে ট্রিট করছে, সেইভাবে মানসিক প্রস্তুতি নিয়ে যাবে। আর আমি আরেকটা বিষয় বলতে তখন ভুলে গেছিলাম বলে এই স্লাইডে বলে দিয়েছি পয়েন্টটা, যে ছেলেরা অবশ্যই ক্লিন শেভ করে যাবে। দাড়ি, অনেকে আছে দাড়িগুলো আলাদাভাবে গ্রুমিং ফ্রুমিং করে বেশ চাপ দাড়ি, ওইটা না করাই বাঞ্ছনীয়, না করাই বাঞ্ছনীয়। আর মেয়েদের ক্ষেত্রে বলবো, খারাপভাবে নেবে না, কোনো রকম মেকআপ নয়, একবারে সিম্পল, তুমি যা তাই সেভাবেই যাও, শাড়ি পরো, ওটাই হচ্ছে তোমার স্টাইল। ফ্যাশন দেখানোর জায়গা ইন্টারভিউ নয়। যখন আমরা নিজের স্বাভাবিক বৈশিষ্ট্যের উপরে কোনো কিছু অতিরিক্ত চাপিয়ে দেবো, সেটাকে বলা হয় ফ্যাশন। ফ্যাশন আমরা করব না। মেয়েদের ক্ষেত্রে বলছি, বিষয়টা খারাপভাবে নেবে না, কোনো রকম মেকআপ নয়, একবারে সিম্পল সাদামাটা, তুমি যেটাই সেইভাবেই চলো, যাও। ছেলেদের ক্ষেত্রেও তাই, চুলের রং, দাড়িতে রং, এইভাবে নয়, একেবারে সিম্পল যাও, ক্লিন শেভ করে, মার্জিতভাবে, শোভনীয়ভাবে, একটা পার্সন হিসাবে পার্সোনালিটি থাকবে,
ঠিক আছে, এবারে চলে আসি ইন্টারভিউর সময় করণীয় কী কী। এই জায়গাটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গায় বিষয়গুলো কিন্তু পয়েন্টগুলো প্রয়োজনে তোমরা নোট ডাউন করে রেখে দাও যে আমার কী কী করণীয় ইন্টারভিউর সময়। প্রথমে আমরা বলবো ইন্টারভিউর ঠিক আগে যখন ভেরিফিকেশান হয়ে যাবে, ভেরিফিকেশানের পরে অরিজিনাল জেরক্সগুলো তো ওখানে নিয়ে নেবে, সেলফ অ্যাটেস্টেড জেরক্স নিয়ে নেবে, স্কোরিং করবে ওরা। তারপরে যখন অরিজিনাল যে ডকুমেন্টগুলো, ওই অরিজিনাল ডকুমেন্টগুলো সুন্দরভাবে ফাইলে সাজিয়ে রেডি করে নেবে, কারণ ফাইলটা নিয়ে ভেতরে যেতে হয়। হ্যাঁ, আরও একটি বিষয়, পকেটে যেন অবশ্যই একটা পেন থাকে, একবারে সাধারণ মানের একটা যেন পেন থাকে পকেটে। ঠিক আছে, কারণ কি না, ইন্টারভিউতে যখন ঢুকবে, ইন্টারভিউ যখন দিতে যাবে, ওখানে এক্সপার্টের সামনে কিন্তু সিগনেচার করতে হয়, তখন নিজের পেন বের করে সিগনেচার করবে। ঠিক আছে, এটা কিন্তু আমার এখানে লেখা নেই, এটা নোট ডাউন করে নাও। আচ্ছা, ড্রেস আপ ঠিক হয়েছে কিনা দেখে নিতে হবে, অর্থাৎ ইনটা ঠিকঠাক আছে কিনা, শ্যুটা ঠিকঠাক পরা হয়েছে কিনা, মেয়েদের ক্ষেত্রে শাড়িটা ঠিকঠাক আছে কিনা, কুঁচিটা ঠিকঠাক আছে কিনা, আঁচলটা ঠিকঠাক আছে কিনা, এইভাবে। ঠিক আছে, যখনই ইন্টারভিউ রুমে ঢুকবে, ওখানে কি হয়, একজন করে থাকে, নাম ডাকে এবং ওরা নিয়ে যায় গেটে। কিন্তু ঢোকার আগে এই জিনিসটা অনেকেই ভুল করে থাকে, অবশ্যই পারমিশন নেবে যে স্যার আসবো বা স্যার আসতে পারি। ওনারা পারমিশন দিলে তারপরে আসবে, ভেতরে যাবে। এবং যাওয়ার সময় যে মানে একটা সুন্দরভাবে যাওয়া, গেট থেকে ওনাদের টেবিল পর্যন্ত সুন্দরভাবে যাওয়া হবে, বেশি তাড়াহুড়ো নয়, একেবারে স্লো নয়, একটা স্বাভাবিক গতিতে যেতে হবে। তার সঙ্গে সঙ্গে কি, তার সঙ্গে সঙ্গে গিয়ে তো পৌঁছলে টেবিলের সামনে, বসার পারমিশন দিলে বসবে, যদি পারমিশন না দেয় গিয়ে বসে পড়বে না টেবিলে, হাতে ফাইল থাকবে। ঠিক আছে, যদি অনেক দেরি হয়, যদি ওনারা বসার কথা বলেন, তাহলে বসার ঠিক আগের মুহূর্তে, মানে বসতে যাবে সেই সময় ধন্যবাদ বা থ্যাংক ইউ জানাবে, ওটা ওনাদের ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ অনুযায়ী। যদি ওনারা বলেন সিট ডাউন, তাহলে বলবে থ্যাংক ইউ। যদি ওনারা বলেন যে বসুন বা বসো, তাহলে অবশ্যই বলবে ধন্যবাদ। এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে কি, হয়তো দেখা যাচ্ছে যে ওনারা তোমাকে পরীক্ষা করছে, তোমার ব্যক্তিত্বের পরীক্ষা করছে, হয়তো ওনারা অনেকক্ষণই বসতে বলছেন না, দেখা যাচ্ছে যে অনেকটা 1 মিনিটের কাছাকাছি সময় হয়ে গেল, তখন তোমরা নিজেরাই পারমিশন নিয়ে নেবে যে স্যার বসতে পারি। তখন অবশ্যই ওনারা পারমিশন দেবেন যে হ্যাঁ 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 বসো বা বসুন। তখন বলবে যে ধন্যবাদ। আর যদি বলে ইয়েস সিট ডাউন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, বসবে। আচ্ছা, বসার সময় সঠিকভাবে বসতে হবে, অর্থাৎ ওখানে জেনারেলি আমি যেটা দেখেছি, প্লাস্টিকের চেয়ার থাকে, প্লাস্টিকের চেয়ার যখন টানা হয় না, মেঝেতে ঘাড় ঘাড় আওয়াজ করে। চেয়ারটাতে এমনভাবে আস্তে করে সুন্দরভাবে নিয়ে বসতে হবে যাতে কোনো শব্দ না হয়, এটা মাথায় রাখতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে প্রপার সিটিং মানে কি, যখন বসবে তখন ফাইলটা তোমার কোলে থাকবে, এমনভাবে কোলে থাকবে, ফাইলটা দুদিকে দুটো হাঁটুর ওপরে থাকবে, এবং আমি বলবো হাত দুটো হাঁটুর ওপরে রাখবে, বা ফাইলটার যেটা আউটসাইড, মানে তোমার হাঁটুর বাইরের দিকটা, সেই জায়গাটাকে ফাইলটা ওপরে হাতটা সুন্দরভাবে রাখা। অনেকে আছে টেনশানে আঙুল ফাটাতে থাকে, কিংবা আঙুল ঘষতে থাকে, আঙুল নাড়তে থাকে, নখ খোটাতে থাকে, ওই জিনিসগুলো যেন না হয়, একবারে সিম্পলি রাখবে হাতটা। তার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে একটা সুন্দর হাসি বজায় থাকবে, একটা মৃদু মৃদু হাসি, দাঁত বের করে হা হা করে হাসির মতো না, একবারে মিষ্টি একটা মধুর হাসি থাকবে মুখের মধ্যে, যেটা দেখতে একটা সুন্দর লাগবে আর কি বিষয়টা। সেই সঙ্গে সঙ্গে এবারে ওখানে বসে পড়লেই প্রথমেই জেনারেলি সেলফ ইন্ট্রোডাকশান দিতে বলবে, তখন যেটা প্র্যাকটিস করেছো সেটা একবারে সুন্দরভাবে বলবে। এবং সেটা বলার সময় খুব স্পিডে বলবে না বা খুব ধীরে বলবে না, স্বাভাবিকভাবে বলবে, গলার স্বর খুব হাই হবে না, খুব লো হবে না, মিডিয়াম থাকবে। দেখা যাবে সেলফ ইন্ট্রোডাকশানের পরে 2-1 প্রশ্ন করা শুরু করেছেন ওনারা, টু দি পয়েন্ট অ্যান্সার করবে, অতিরিক্ত কোনো কথা নয়। আমি যেমন উদাহরণ দিই যে এখন তুমি কি করছো, একবারে সিম্পলি বলাবে স্যার আমি গৃহশিক্ষকতা করি।
বা করছি। আর বেশি কিছু বলার দরকার নেই। আমি ক্লাস 10-এর ছাত্রদের পড়াই, ক্লাস 9-এর পড়াই, পাস অনার্সও পড়াই, মূলত ইংলিশ সাবজেক্ট এটা ওটা পড়াই, তা নয়। এখন তুমি কি করছো এর উত্তর হবে আমি গৃহশিক্ষকতা করি বা স্যার আমি প্রাইভেট টিউশন করছি, ব্যাস ওইটুকুই। তারপরে ওর পরিপ্রেক্ষিতে সিচুয়েশানাল প্রশ্ন আসে, ঠিক আছে, তখন তুমি উত্তর দাও যদি জিজ্ঞাসা করে, একবারে কাটা কাটা উত্তর হবে। যে উত্তরটাতে শুধু বলা থাকবে, মানে উত্তর এমন হতে পারে যে হ্যাঁ স্যার বা হ্যাঁ ম্যাডাম, ব্যাস ওইটুকুই, হ্যাঁ স্যার বা হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে, কোনো অতিরিক্ত বাক্য ব্যয় করবে না, কোনো শব্দ ব্যয় করবে না। তার সঙ্গে কি বলবো, উত্তর দেওয়ার সময় এটা তো বলেই দিলাম, গলার সুরের মাধুর্য ভাব থাকবে, স্বাভাবিক গতিতে উত্তর দেবে এবং স্বরের একটা ভঙ্গি থাকবে। যখন কোনো কিছু একটা বলা হয় তোমাকে ওনাদেরকে বুঝিয়ে দিতে হবে, ওনারা যেটা জানতে চাইছেন তোমাকে মনে করে দিতে হবে যে ওনারা ওই বিষয় সম্পর্কে জানেন না, অবশ্যই ওনারা অভিজ্ঞ ব্যক্তি, কিন্তু তোমাকে ওই মুহূর্তে জানিয়ে দিতে হবে, মানে বুঝে নিতে হবে যে ওনারা জানে না, ওনাদেরকে বুঝিয়ে দেওয়া, যাই জিজ্ঞাসা করুক না কেন সেই অনুযায়ী স্বরের ভঙ্গিমা হবে, অর্থাৎ ওঠানামা হবে, গলার স্বরের মধ্যে একটা মাধুর্য ভাব থাকবে এবং স্বাভাবিক গতিতে উত্তর দিতে হবে, হড়বড় হড়বড় করে দেওয়ার দরকার নেই, ও আ এরকম বেশি করে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে বলবো যে উনারা যখন প্রশ্ন করছেন অনেক সময় এরকম হয় যে উনি যে প্রশ্নটা করছেন সেটা তোমার জানা, প্রশ্নটা শেষ হতে না হতে উত্তর দিয়ে দিচ্ছ, না, তাড়াহুড়ো করে নয়, উনারা আগে প্রশ্ন শেষ করুক, তারপরে মাঝখানে বিপ 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 2 সেকেন্ড যাক, 3 সেকেন্ড যাক, তখন বুঝে যাবে যে ওনাদের প্রশ্ন শেষ, তারপরে তোমরা উত্তর দাও। এবং উত্তর দেওয়ার সময় একটা বিনীত ভাব থাকবে, ওবিডিয়েন্ট ভাব থাকবে, যে স্যার বা ম্যাডাম, এইভাবে যে কথা বলতে বলতে যে বারে বারে একটা বিনীত ভাব প্রকাশ করা, স্যার ম্যাডাম এইটা বারে বারে বলে, বারে বারে মানে শুধুই স্যার ম্যাডাম বলতে থাকলে একটা বাক্য 3বার, তা নয়, কিছু একটা জিজ্ঞাসা করে যে স্যার বিষয়টা এটা, এইভাবে বলা, ঠিক আছে। এবং গেস্চার পোশ্চার, মাথা নাড়া, মুখের ভঙ্গিমা সেভাবেই হবে। তারপরে কি বলা হচ্ছে, চোখে চোখ রেখে মিথস্ক্রিয়া করতে, মানে কথাবার্তা উত্তর প্রত্যুত্তর। অনেকে প্রশ্ন করেন যে আচ্ছা যিনি প্রশ্ন করছেন শুধু ওনার চোখেই চোখ রেখে কথা বলবো নাকি, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যিনি প্রশ্ন করছেন যখন ওনার চোখের দিকে তোমার চোখ থাকবে, যখন অ্যান্সার দেবে ওনার চোখের দিকে চোখ তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে আশেপাশে যে 2জন আরও আছেন, মিনিমাম 3জন তো থাকবেনই, ওনাদের দিকেও তাকিয়ে উত্তর দেবে, কিন্তু চোখ যেন কোনোভাবে ওই রুমের অন্য দিকে না যায়, টেবিলের উপর না যায়, ফাইলের উপর না যায়, ওনাদের হাতের দিকে না যায়, কিংবা দেওয়ালের দিকে না যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সবসময় চোখ কিন্তু, যদি 3জন এক্সপার্ট থাকেন তাহলে 3 দুগুণে 6টা চোখের প্রতিই তোমার চোখের দৃষ্টি নিবদ্ধ থাকবে, ঠিক আছে। ডেমো দিতে বললে সঠিকভাবে শুরু করবে। এক্সপার্টদের হাতে দেখো, একজনের জন্য তো 1 ঘন্টা করে সময় বরাদ্দ নেই, ডেমো একটা ক্লাস সঠিকভাবে নিতে গেলে 40 মিনিট সময় লাগে, কিন্তু ওখানে হয়তো 2 মিনিট 3 মিনিট কিংবা 1.5 মিনিট 2 মিনিট এই ধরনের ডেমো দিতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে তুমি বোর্ড ওয়ার্কের সময় সেটা আমি বলবো যে কীভাবে কী করতে হবে, তো সঠিকভাবে শুরুটা সঠিকভাবে হবে। সেই ক্ষেত্রে তুমি হয়তো স্যারদেরকে বা ম্যাডামদেরকে অ্যাপ্রোচ করতে পারো যে স্যার আমি যে প্রশ্নটা করব সেটা স্যার আমার সঙ্গে একটু কাইন্ডলি কোঅপারেট করবেন উত্তরের মাধ্যমে, দয়া করে স্যার একটু আমার সঙ্গে সহযোগিতা করবেন উত্তরের মাধ্যমে, এইভাবে বিনীতভাবে বলবে। কারণ যখন একটা ক্লাস সূচনা করা হয় তখন কি হয়, পূর্ব অভিজ্ঞতার সঙ্গে শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতা যাচাই করা হয়, তো সেক্ষেত্রে কিছু প্রশ্ন করবে, যখন ওনারা উত্তর দেবেন সেভাবে তোমরা ফিডব্যাক দিয়ে ধীরে 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 এগিয়ে যাবে, সুন্দরভাবে সূচনা করবে। তার জন্য আমি বলে দিচ্ছি খাতাতে লিখে লিখে রাখবে এবং প্র্যাকটিস করে রাখবে প্রত্যেকটা বিষয়ের উপর। প্রপার ব্ল্যাকবোর্ড ওয়ার্ক করতে হবে। প্রপার ব্ল্যাকবোর্ড ওয়ার্ক কাকে বলছে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, দেখো হাতের লেখা সুন্দর ও পরিচ্ছন্ন করে নিতে হবে, সেটাও প্র্যাকটিস করে নেবে বাড়িতে, ব্ল্যাকবোর্ড না থাকলেও খাতাতে লিখে লিখে প্র্যাকটিস করে নেবে। বানান সঠিক লিখতে হবে, বানান ভুল হলেই কিন্তু ওখানে নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়ে যাবে, কারণ তোমরা ফান্ডামেন্টাল স্টেজের শিক্ষার্থীদের শিক্ষা দিতে যাচ্ছ, সেখানে তুমি যদি ভুল শিখিয়ে দাও শিক্ষার্থীরা ভুল শিখবে, অর্থাৎ বানান যেন ভুল না হয়, বর্ণের সঠিক মাত্রা যেন সঠিকভাবে ব্যবহৃত হয়, পয়ের উপরে কেমন মাত্রা, উঁয়ার উপরে কেমন মাত্রা, মূর্ধন্যর উপরে কেমন মাত্রা, অর্ধমাত্রা, পূর্ণমাত্রা নাকি মাত্রাহীন, এগুলো কিন্তু ভালোভাবে ব্যাকরণের ক্ষেত্রে একটু দেখে যাবে। শ্রেণী, সময়, একক, আজকের পাঠ এসব লেখার প্রয়োজন নেই, ওটা এক্সপার্টরাই হয়তো বলে দেবেন যে ডাইরেক্ট টপিক শুরু করো, তখনই
ছোট্ট একটা পূর্ব অভিজ্ঞতা যাচাইয়ের মতো দু একটা প্রশ্ন করেই শুরু করতে হবে। এক হাতে চক বা মার্কার পেন থাকবে, অপর হাতে ডাস্টার থাকবে যখন বোর্ড ওয়ার্ক হবে। কোনো কিছু ভুল হয়ে গেছে অবশ্যই মুছতে হবে, কিন্তু হঠাৎ করে কি হয় আমাদের হাত চলে যায়, হাত যেন কোনোভাবে না যায়। যারা রাইট হ্যান্ডি বা যারা লেফটি তাদের বাম হাতে চক থাকবে, ডান হাতে ডাস্টার থাকবে, ডান হাত দিয়েই বোর্ড মোছা হবে, ডাস্টার যে হাতে থাকবে। অর্থাৎ ভুলেও যেন হাতে মোছা না হয়, যে হাতে ডাস্টার ধরা থাকবে সেই হাতেই সুন্দর করে মুছতে হবে। আর যারা ডান হাতে লিখবে, বাম হাতে ডাস্টার থাকবে, বাম হাতেই মুছতে হবে যদি ভুল হয়ে থাকে। কারণ মানুষ মাত্রই ভুল হয়, বোর্ড ওয়ার্ক করতে গিয়ে মিস্টেক হতেই পারে, সেটা কিন্তু নেগেটিভ হিসেবে ধরা হবে না। কিন্তু তুমি ভুল করেও সেটা মুছছো না, ওটাই পড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু নেগেটিভ পয়েন্ট চলে আসবে, নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়ে যাবে। ডেমো শেষ করার যখন কথা ওনারা বলবেন, বলবে আচ্ছা ঠিক আছে এবার এসো প্রশ্নে চলে আসি, তখন নিজের সঙ্গে সঙ্গে বাম হাত দিয়ে পুরো বোর্ডটা পরিষ্কার করে দেবে এবং ডাস্টার চকটা যেখানে রাখার সেখানে সুন্দরভাবে রেখে চলে আসবে। এসে কিন্তু এই জায়গায় আরও একটা বিষয় থাকে, এসেও কিন্তু হঠাৎ করে এসে বসে পড়বে না তাড়াহুড়ো করে, ওনারা বললে তবেই পারমিশন বা আপনি বা তোমরা পারমিশন নিয়ে বসবে, ওনারা পারমিশন দিলে বসবে অথবা তোমরা পারমিশন নিয়ে বসবে। বোর্ডে লেখার সময় আরও একটা বড় বিষয় যেটা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে লিখতে হবে। মানে বোর্ডের দিকে পুরো একবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না দাঁড়িয়ে কিছুটা বোর্ডের দিকে, কিছুটা ক্লাসরুমের দিকে অর্থাৎ এক্সপার্টদের দিকে, এইভাবে অ্যাঙ্গেলে দাঁড়িয়ে লিখতে হয়। এটা হচ্ছে ক্রাইটেরিয়া। কারণ কি, তাতে কি হয়, বোর্ড ওয়ার্কের সঙ্গে সঙ্গে ক্লাসে কি হচ্ছে সেটা নজর রাখা যায়। এই যে দাঁড়ানোর নিয়মটা, এটা কিন্তু ফলো করবে অবশ্যই। ঠিক আছে, 1.5 থেকে 2 মিনিটের ডেমো হওয়াই স্বাভাবিক, অর্থাৎ 1.5-2 মিনিট তুমি পড়িয়ে দিচ্ছ, মানে এবারে ওখান থেকে তোমাকে ডেকে নেবে এবং ডেমোতে যা লিখবে, যা পড়াবে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এগুলো হচ্ছে সিচুয়েশনাল প্রশ্ন, মানে ওখানে যে সিচুয়েশান তৈরি হবে সেই অনুযায়ী প্রশ্ন হবে। হয়তো এরকম কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছে তোমাকে, তোমার সেটা জানা নেই, সেক্ষেত্রে জানি না বলবে না, কিংবা চুপ করে বসে থাকবে না, কৌশলে সেটাকে বলতে হবে যে স্যার এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না স্যার, এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না স্যার, এইভাবে বলবে। ঠিক আছে, স্যার মনে করতে পারছি না বা মনে পড়ছে না, মনে করতে পারছি না বলাটাই সবথেকে শ্রেয়। ঠিক আছে, সিচুয়েশনাল প্রশ্ন মানে ওই যেগুলো বললাম, যে তুমি কি উত্তর দিচ্ছ তার উপর ভিত্তি করে, বা তুমি সেখানে কি সিচুয়েশান তৈরি করছো তার উপর ভিত্তি করে প্রশ্ন, সেই বিষয় কিন্তু সচেতন থাকতে হবে। অর্থাৎ বেশি কথা যদি বলতে যাও তখন অতিরিক্ত প্রশ্ন চলে আসবে, ওই জন্য কাট সুন্দরভাবে ছোট ছোট অ্যান্সার হবে। প্রশ্নের উত্তর দিতে পারলেই যে নাম্বার পাবে, কিংবা প্রশ্নের উত্তর দিতে পারলে যে নাম্বার পাবে না, এরকম কোনো ধারণা একেবারে নিজের মনের মধ্যে পুষে রাখবে না। কারণ কি, কারণ হচ্ছে এক্সপার্টরা কি কি দেখবেন, তোমার জ্ঞানের গভীরতা কতখানি, ঠিক মতো পড়াতে পারছো কি না, ভয়েস মডিউলেশন ঠিক আছে কি না, তোমার পার্সোনালিটি ঠিক আছে কি না, এক কথায় মাথা থেকে পা পর্যন্ত তোমাকে যাচাই করবেন। একটা ইন্টারভিউতে 10টা প্রশ্ন হয়েছে, কেউ আছে 10টার 10টাই প্রশ্নের উত্তর দিয়েছে, সেও কম নাম্বার পেতে পারে। তুমি 10টার 6টা 7টা দিয়েছো, কিন্তু তোমার পার্সোনালিটি এমনভাবে বজায় ছিল যার মাধ্যমে এক্সপার্ট বুঝে নেবেন যে ইনি শিক্ষক হওয়ার যোগ্য, সেখানে কিন্তু তুমি যে 10টা প্রশ্ন দিয়েছিল, উত্তর দিয়েছিল, তুমি 6টা প্রশ্নের উত্তর দিয়ে তার থেকে বেশি নাম্বার পেয়ে যাবে। তো এই জন্য এটা মাথায় রাখার দরকার নেই যে আমি উত্তর দিতে পারলাম না বলে দু একটা যে আমার নাম্বার কমে যাবে, তা কিন্তু না। ওখানে তোমাকে পুরোটাকে দেখা হবে, তোমার ব্যক্তিত্বকে দেখা হবে, ব্যক্তিত্বের মধ্যে সেখানে জ্ঞান, বৈশিষ্ট্য, আচরণ, ভয়েস সব কিছু চলে আসবে, তোমার ড্রেসিং সেন্স। টিচার হিসেবে তোমার পার্সোনালিটি, এগুলো সব চলে আসবে। অর্থাৎ এই ভুল ভ্রান্ত ধারণা মাথায় রাখবে না। ইন্টারভিউ এমন একটা জায়গা যেখানে প্রশ্নের উত্তর দেওয়া হয়, আবার দেওয়াও যায় না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবং একেবারে শেষ বক্তব্য যেটা, যখন ফাইনালি বলবে আচ্ছা ঠিক আছে এবার এসো, এক্সপার্টরা যখন বলবেন তখন অবশ্যই ধন্যবাদ স্যার, আসছি, ধন্যবাদ স্যার, ওখানে একটা বিনীত ভাব থাকবে। ধন্যবাদ বলার সময় মাথাটা যেন একটু মানে নিচের দিকে নেমে, একটা যে ওনারা এক্সপার্ট, আমি এখনও ওনাদের কাছে যে শিক্ষার্থী হিসেবে, এই রকম যে একটা ভাব, ধন্যবাদ স্যার, মাথাটা একটু নিচু করে একটা বিনয়ী ভাব,
জানিয়ে তারপর সুন্দরভাবে বেরিয়ে আসতে হবে। আবার হঠাৎ করে চেয়ারটা হুড়মুড় করে না ঠেলে আস্তে করে দাঁড়িয়ে চেয়ারটা একটু সরিয়ে সুন্দরভাবে বেরিয়ে আসতে হবে। স্যার আসছি স্যার, ধন্যবাদ স্যার। যখন বলবে যে ঠিক আছে এবার এসো, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার, আসছি স্যার। বা ধন্যবাদ করার সময় যদি করজোড় করে একটু নমস্কারও দেখাতে পারো তাতেও খুব ভালো হয়। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবারে এর বাইরে যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের অবশ্যই তার উপরে আবার ক্লাস নেব এবং এই বিষয়গুলি অন্য বন্ধুদের মধ্যেও অবশ্যই শেয়ার করে দিও, তারাও যেন উপকৃত হতে পারে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাক। সবাই ভালো থেকো, সবাই ভালো করে প্রিপারেশান নাও এবং ইন্টারভিউ সার্থকভাবে ফেস করো, সফলভাবে ইন্টারভিউটা ফেস করো। এবং সবশেষে বলি, যারা ইন্টারভিউ ফেস করতে যাচ্ছ সবার জন্য বেস্ট অফ লাক, সবার জন্য আমার গুড উইশ থাকলো, মঙ্গলময়ের কাছে কামনা করি সবাই সার্থক হও, অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। কেমন?